এমন সময় আসিবে হয়তো দেশে, যখন মানুষ অরণ্য দেখিতে পাইবে না, শুধুই চাষের খেয়ে তার পাটের কল, কাপড়ের কলের চিমনি চোখে পড়িবে। তখন তাহারা আসিবে এই নিভৃত অরণ্য প্রদেশে, যেমন লোক তীর্থে আসে। সেই সব অনাগত দিনের মানুষদের জন্য এ বন অক্ষুণ্ণ থাকুক। 1939 সাল। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের এই ভবিষ্য দর্শন আজ আমাদের মর্মে মর্মে উপলব্ধি করাচ্ছে সেই কথাই। তাই বারবার প্রকৃতি মায়ের হাত ছানিতে সাড়া দিয়ে ছুটে যাই অরণ্যে। ডুয়ার্স ভ্রমণের এই বিশেষ পর্বে থাকছে পোখারি লেক, জয়ন্তী রিভারবেড ও বক্সার জঙ্গলের কোর সাফারিতে বিভিন্ন বন্যপ্রাণীর মুখোমুখি নানান অভিজ্ঞতা। সেই সঙ্গে থাকছে কিভাবে যাবেন, কোথায় থাকবেন সে ব্যাপারে বিশদ তথ্য। এবারে ডুয়ার্স ভ্রমণ শুরু করেছিলাম হাসিমারা থেকে। সফরের দ্বিতীয় দিন হাসিমারা থেকে রাজা ভাত খাওয়া হয়ে আমরা রওনা দিলাম বক্সারের উদ্দেশ্যে। রাজা ভাত খাওয়াতে WBFDCর কাউন্টার থেকে আধার কার্ড দেখিয়ে এবং জনপ্রতি 120 টাকার টিকিট কেটে প্রয়োজনীয় ফরেস্টে ঢোকার ছাড়পত্র নিতে হয়। এখানেই আছে প্রকৃতি বীক্ষণ কেন্দ্র। বক্সার জঙ্গলের প্রাণীকুলের সম্যক ধারণা পাওয়া যায় এই প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে। আমরা প্রকৃতি বীক্ষণ কেন্দ্রের বিস্তারিত ভিডিও আলাদা একটি পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এখানে রাস্তাটা দুভাগে ভাগ হয়েছে। সোজা রাস্তাটা গেছে বক্সা ফোর্টের দিকে, ডান দিকের রাস্তাটা গেছে সরাসরি বক্সার জঙ্গলের দিকে এবং জয়ন্তী রিভার রোডের দিকে। এখান থেকে রাস্তাটা 3 ভাগে ভাগ হয়েছে। বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে পোখরি লেকের দিকে, ডান দিকের রাস্তাটা যাচ্ছে বক্সা জঙ্গল কোর সাফারির দিকে, সোজা রাস্তাটা চলে গেছে জয়ন্তী রিভার বেডের দিকে। আমরা যাত্রা শুরু করলাম 1100 ফুট উচ্চতায় অবস্থিত পোখরি লেকের দিকে। নুড়ি পাথরে ভরা এই রাস্তাটা একটু সাবধানতা অবলম্বন করেই উঠতে হবে, কারণ আলগাভাবে থাকা নুড়ি পাথরে স্কিড করার সম্ভাবনা প্রতিপদে। তাই সতর্কতা হিসেবে আমাদের গাইড ভাই প্রত্যেকের হাতে একটা করে শুকনো গাছের ডাল তুলে দিলেন। উপরে পৌঁছেই আমরা দেখলাম এক অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ। এখানে রয়েছে একাধারে হিন্দু দেবদেবীর মূর্তি, ঠিক তেমনিভাবেই রয়েছে বুদ্ধ স্তূপা। হিন্দু এবং বৌদ্ধ ধর্মবিশ্বাসের লোকেদের কাছে এই জায়গাটি অতি একটি পবিত্র জায়গা এবং এই লেকটির জল অতি পবিত্র। আমরা যেমন গঙ্গা নদীর জলকে পবিত্র জল বলে মানি, তেমনি লোকাল অধিবাসীবৃন্দ এই লেকের জলকে পবিত্র জল হিসাবে মানে। এটি একটি ঝুলন্ত লেক, যার জল কখনো শুকায় না। লেকটিকে বেষ্টন করে রয়েছে অজস্র গাছ। লেকটির জলে রয়েছে অজস্র মাগুর মাছ বা ক্যাটফিশ এবং সেই সঙ্গে রয়েছে অনেক কচ্ছপ। এখানে পর্যটকরা এই ক্যাটফিশগুলিকে মুড়ি খাওয়ায়, তাই আমিও সেই সুযোগটা হাতছাড়া করলাম না। আমরা পাহাড়ের যে পথ ধরে এই লেকটিতে এলাম সেই পথটি একটি এলিফ্যান্ট করিডর এবং প্রায়শই এখানে চিতাবাঘ এবং অজগরের দর্শন মেলে। বয়স্কদের যাদের হার্টের প্রবলেম বা হাঁটুর প্রবলেম আছে তাদের জন্যে এই জায়গাটা অ্যাভয়েড করাই রেকমেন্ডেড। খাঁড়াই এই পথে উঠতে আমাদের মতো সমতলবাসীদেরও যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এইখানে আসার জন্য একজন গাইড অবশ্যই আপনাকে নিতে হবে এবং গাইডের খরচ 350 টাকা। প্রকৃতির বুকে এই অসাধারণ জায়গায় মাগুর মাছগুলোকে খাওয়ানোর পরে এক অনাবিল আনন্দ অনুভব করলাম। এই পার্শ্বিক পরিবেশটা সত্যিই খুব মনোরম এবং শান্তিপূর্ণ। এবার আমাদের ঢালু পথে ধীরে ধীরে নিচে নামার পালা। ঘড়িতে এখন ঠিক দুপুর 2টো, তাই সাফারি শুরু হওয়ার আগে ঠিক করলাম জয়ন্তী রিভারবেড ঘুরে দেখব এবং সেখানেই লাঞ্চ সারব। আমাদের কোর সাফারির সময় ছিল
3টের সময়। আমরা পৌঁছে গেলাম জয়ন্তী রিভার বেডে। আছি জয়ন্তী রিভারের ঠিক মাঝখানে। কথাটা শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এখন ফেব্রুয়ারি মাস, কিন্তু একদম জল নেই। আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, পিছনে পাহাড়, এবং ওই পাহাড়ের পেছনে যে পাহাড়টা সেটা হলো ভুটান পাহাড়। আর এই দিকে পুরোনো কিছু রেল লাইনের কনস্ট্রাকশন এখনো ভগ্নাবশেষ দেখা যাচ্ছে। আর একটা দিকে রয়েছে মহাকাল মন্দির, সেটা অবশ্য এখান থেকে দেখা যাচ্ছে না, ওটা ভুটানের অংশের মধ্যে পড়েছে, কিন্তু এখান থেকে 5 কিলোমিটার দূরে ওই পাহাড়টা দেখা যাচ্ছে, কিন্তু মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে না। বর্ষাকালে যখন দুকুল ভর্তি হয়ে থাকে তখন লেপার্ড এবং হাতি এছাড়াও অন্যান্য জন্তু জানোয়ার এখানে জল খেতে আসে। সুতরাং সন্ধ্যেবেলায় বা সকালবেলায় অবশ্যই তাদের দেখা মেলা যায়। প্রকৃতির বুকে এই মনোরম জায়গায় যদি আপনি দুদিন ছুটি কাটাতে চান, তার জন্য বেশ কয়েকটি হোমস্টে আছে, যার বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশেষে জয়ন্তী রিভারের ঠিক পাশেই একটি রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করে আস্তে আস্তে সাফারি পয়েন্টের দিকে এগিয়ে গেলাম। WBFDCর এই কাউন্টার থেকে কোর সাফারির জন্য জিপ বুকিং করতে হয় এবং জিপের জন্য খরচ 1800 টাকা। গাইড বাবদ খরচ 350 টাকা, সেটা আলাদাভাবে নেওয়া হয়। আমরা এবার প্রবেশ করছি বক্সা টাইগার রিজার্ভের কোর সাফারিতে। এই সাফারিটি অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা নেই, আপনাকে এই কাউন্টারে এসেই বুকিং করতে হবে। এছাড়া আপনারা যে হোমস্টেতে থাকবেন সেখানে আগে থেকে বলে রাখলেও এই সাফারির জন্য বুকিং করা সম্ভব। ঢুকতে না ঢুকতেই চোখে পড়ল একটি বন মোরগ। তার জঙ্গলে দারুণ স্লিপ, এখনো পর্যন্ত কিছু স্পট করতে পারিনি একটা বন মুরগি ছাড়া। আশা রাখছি সামনে কিছু দেখতে পাবো। আপনারা থাকুন আমাদের সঙ্গে। বন মোরগের উষ্ণ অভ্যর্থনাকে পাথেয় করে আমরা এগিয়ে চললাম জঙ্গলের পথ ধরে। কৌতূহলী চোখ নিয়ে কিছু দূর এগোতেই আমরা দেখতে পেলাম স্পটেড ডিয়ারের এক দল। গাইড ভাইরা জলাভূমির পাশে জিপ দাঁড় করাতেই দেখা মিলল হরিণের চারণ ক্ষেত্র। পথে যেতে যেতে ক্ষণেকের জন্য দেখা মিলল একটি স্পটেড ডিয়ারে।
গগনচুম্বী গাছগুলোর তলায় ফুটে রয়েছে অজস্র বুনো টগর ফুল, যেন প্রকৃতি মায়ের চরণে দেওয়া শ্বেত পুষ্প। ক্ষণেকের জন্য জানোয়ারের বিচরণ ক্ষেত্রও বটে। বেরিয়ে পড়লাম আবার জঙ্গলের পথে। জঙ্গলের পথ দিয়ে খানিক এগোতেই চোখে পড়ল একটি ময়ূর উড়ে গিয়ে একটি গাছের ডালে বসলো। গাইড ভাই ইঙ্গিত দিলেন হয়তো সামনে হাতি আছে। ওনার বলাও শেষ, চোখে পড়ল একদল হাতি। ভয় মিশ্রিত আনন্দের এক পরিবেশ সৃষ্টি হলো। বাকরুদ্ধ হয়ে বন্য হাতির দল দেখে কিছুক্ষণ মোহিত হয়ে পড়েছিলাম। গাড়ি আবার জঙ্গলের রাস্তায় উঠতেই সম্বিত ফিরে পেলাম। বনের পথে এইভাবে কিছু দূর এগোতেই কানে ভেসে এলো বার্কিং ডিয়ারের আওয়াজ।
অবশেষে ঝোপের আড়ালে দেখা মিলল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ। সার্থক হলো বক্সা টাইগার রিজার্ভের এবারের যাত্রা। জঙ্গলকে বিদায় জানাবার ঠিক কিছুক্ষণ আগের মুহূর্তেই আমাদের এই বাঘের দর্শন মিলল। এক রোমাঞ্চকর অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে ট্র্যাভেলাইটেনের এবারের বক্সা ট্যুর শেষ হলো। এইভাবেই বিভিন্ন জায়গার তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ট্র্যাভেলাইটেন চ্যানেলটি দেখতে থাকুন। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। বক্সা জঙ্গল দেখার জন্য রেকমেন্ডেড ট্রেন হলো কাঞ্চনকন্যা। বক্সায় থাকার জন্যে ট্র্যাভেলাইটেনের রেকমেন্ডেশন WBFDCর বক্সা জঙ্গল লজ। নমস্কার, ভালো থাকবেন।